আসসালামু আলাইকুম। কি অবস্থা এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। খুব একটা বেশি ভালো নাই আশা করি, কারণ সামনেই কিন্তু আপনাদের এক্সাম। আর এক্সামটা কিছুদিন পিছনেই ছিল, বাট হুট করে এক্সামটা একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে। এর জন্য হয়তো অনেকে আবার একটু কি বলবো যে আসলে হতাশাগ্রস্ত হয়েছেন, কেউ একটু ভয় পেয়েছেন যে এক্সামটা হুট করে এভাবে সামনে এগিয়ে নিয়ে আসলো। এই মুহূর্তে একটু জাস্ট আমরা কি বলবো হতভম্ব হয়ে পড়েছি। আমরা এখন কি করব, কিভাবে এত শর্ট টাইমের মধ্যে একটা গোছানো প্রিপারেশন নিতে পারবো যাতে বোর্ড এক্সামে আমি খুব ভালো স্কোর করতে পারি। এই বিষয়ে আজকে আমি আপনাদের কিছু বিষয় আর কি তুলে ধরার চেষ্টা করব, যে মেথডগুলো পার্সোনালি আমি ফলো করেছিলাম বা ম্যাক্সিমাম যারা টপাররা রয়েছে ওরাও ফলো করে এই মেথডগুলো আর কি। সো এখানে আমি আপনাদের সামনে শেয়ার করব পাঁচটা এমন ট্রিক্স, যে পাঁচটা ট্রিক্স যদি আপনি আসলে ফলো করে চলতে পারেন এই নির্দিষ্ট যে কিছু সময় রয়েছে এই সময়টুকুতে ইনশাল্লাহ আপনি এই মেথডগুলো ফলো করলে আপনি বোর্ড এক্সামে 95% মার্ক সিকিউর করতে পারবেন। এটা আমি আপনাদেরকে জাস্ট প্রমিস করতেছি যে আপনি 95% মার্কস পাবেন। জাস্ট ফলো দিস 5 স্টেপস। ওকে, ফার্স্ট অফ অল, অ্যাক্টিভ রিকল। হোয়াট ডাজ ইট মিন? অ্যাক্টিভ রিকল বলতে আসলে কি বোঝায়? অ্যাক্টিভ রিকল বলতে বোঝায় যে আপনি নিজেকে টেস্ট করবেন। টেস্ট ইয়োর সেলফ দাই সেলফ। আপনি নিজেকে যাচাই করেন। কোন একটা মনে করেন যে কোন একটা সাবজেক্টের 2টা বা 3টা চ্যাপ্টার আমি শেষ করেছি, বা সবগুলো চ্যাপ্টারে যার শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ভালো তো। তাহলে এখন আমি কি বারবার পুনরায় ওই চ্যাপ্টারগুলো শেষ হয়েছে আবার শুরু থেকে পড়া শুরু করবো? আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে দেখছি এইভাবেই পড়াশোনা করে। একটা সাবজেক্টের লজিকের 8টা চ্যাপ্টার রয়েছে, 8টা চ্যাপ্টার পড়া শেষ, কি করব, কোনো কাজ নেই, আবার প্রথম অধ্যায় থেকে আবার শুরু করতেছে, আবার শেষ, আবার শুরু করতেছে। এটা একটা গুড ওয়ে বা মেথড হইতে পারে না। সবসময় অ্যাক্টিভ রিকলিংয়ের মধ্যে দিয়ে যাইতে হবে। আপনি একটা চ্যাপ্টার শেষ করেছেন, ওই একটা চ্যাপ্টার শেষ করার পরে আপনার মাথায় কতটুকু আছে, কতটুকু আছে এটা যাচাই করার জন্য আপনাকে কি করতে হবে? মডেল টেস্ট রয়েছে, ওখান থেকে কোয়েশ্চেন সলভ করতে পারেন, বা নতুন কোনো আপনি কর্নার খুঁজে বের করতে পারেন যে এখান থেকে কোনো একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে একটা কোয়েশ্চেন হয়তো হতে পারে। যদি এভাবে প্রশ্ন হয়ে থাকে তাহলে আমি কিভাবে সেটা সলভ করব, এটা একটু নিজের ক্রিয়েটিভিটি আপনি জাজ করতে পারেন। সো বেসিক্যালি হচ্ছে অ্যাক্টিভ রিকলের মানে হচ্ছে যতটুকু আপনি পড়লেন ততটুকু আপনি স্মরণ করতে পারছেন কিনা, বা 100% কমপ্লিট করার পরে পড়াটা কত পার্সেন্টেজ আপনার মুখস্থ রয়েছে, বা কত পার্সেন্ট আপনি কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে পারলেন, সেইটুকু নিজেকে জানানো। যতটুকু ল্যাগিংস রয়েছে সেটাকুর উপর আবার আরেকটু বাড়তি এফোর্ট আপনাকে দিতে হবে। সেকেন্ডলি, ডেইলি রিভিশন। ম্যাক্সিমাম স্টুডেন্টের এই যে বললাম না, রিভিশন কেউ দিতে চায় না। একবার পড়েছি আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমি সব পারি, কিন্তু আসলে পরীক্ষার হলে কি, যখন এক্সাম দিয়ে আসবেন, নম্বরপত্র যখন দিবে, তখন দেখবেন বিদ্যাসাগর কেন, আপনি ওই অন্য কিছুর মতো নাম্বার কিন্তু পান নাই। বোঝা গেছে? তো বিষয়টা হচ্ছে নিজেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাববেন না, কেউ নিজেকে নিউটন, কেউ আইনস্টাইন ভাবতে যাবেন না দয়া করে। আপনারা কি করবেন? আপনারা প্রতিদিন অন্তত অ্যাটলিস্ট 15 থেকে 30 মিনিট এইটুকু সময় কি আপনারা রাখতে পারবেন না রিভিশনের জন্য? হ্যাঁ, সবগুলো সাবজেক্টের রিভিশন তো এইটুকু সময়ের মধ্যে সম্ভব নয়। আপনি প্রতিদিন সব সাবজেক্ট কেন রিভিশন দিবেন? আরে 2টা বা 3টা সাবজেক্টে অ্যাটলিস্ট একটা চ্যাপ্টার করে তো রিভিশন দেওয়া যায়। রিভিশন দেওয়ার সময় আমার মূল কাজকে রিভিশন দিব, যেই লাইনগুলো আমি মার্ক করেছি হাইলাইটার দিয়ে, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমি বুঝেছি, সেগুলো আমি আর পড়বো না। রিভিশন দেওয়ার সময় আমি যেটা পারিনি, যেটা বুঝিনি, স্টিল যে কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার না, সেটা আমি আবার রিভিশন দিব। কেন আমি বুঝতে পারছি না, আমার ল্যাগিংসটা কোথায় রয়েছে, সেটা আমি আইডেন্টিফাই করব। তারপরে সেটা আমি কি করব, ডিফারেন্ট সোর্সেস রয়েছে সেখান থেকে আমি সেটা বুঝে নেওয়ার চেষ্টা করব। সো রিভিশনের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন, যেটা আপনি পারছেন, কোথাও সমস্যা নেই, সেটা বারবার রিভিশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা পারছেন না, যেখানে স্টিল সমস্যার ফেস করতেছেন, আপনি প্রবলেম ফেস করতেছেন, সেখানে আপনি আবার রিভিশন দেন, বারবার রিভিশন দেন। আর যেটা পারছেন সেটা একবার একটু হয়তো চোখ বুলিয়ে গেলেই আপনি পারছেন, সেটা আবার নিজেকে একটু টেস্ট করেন যে তার মধ্যে থেকে হয়তো কিছু ভুলে যাচ্ছেন কিনা। ওকে, সো ডেইলি 15 থেকে 30 মিনিট একটু রিভিশনের জন্য একটা স্পেসিফিক টাইমটা বরাদ্দ করেন। প্র্যাকটিস কোয়েশ্চেন্স। আপনি যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন তত বেশি আপনি কি হবেন, আরও বেশি নিজেকে ডেভেলপ করতে পারবেন। প্র্যাকটিস অলওয়েজ মেক্স আ ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনি পারফেকশনের দিকে যেতে থাকবেন। এবং প্র্যাকটিস করার ক্ষেত্রে কি প্র্যাকটিস করব? প্র্যাকটিস করার সময় PYQ যে মেথডটা রয়েছে, PYQ মেথড, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন যেগুলো আছে আর কি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স যা আছে ঢালাও। আপনি 2026-এ পরীক্ষা দিচ্ছেন, এইচএসসি এখন আপনাদের হচ্ছে 2026 ব্যাচ, আপনি 2020 সাল থেকে শুরু করেন। 20 সালে তো মনে হয় পরীক্ষা হয়েছিল, এরপরেই মনে হয় করোনার জন্য অটোপাস দিয়েছিল 21 ব্যাচকে। যাই হোক, আপনি 2020 সাল থেকে
25 সাল পর্যন্ত যে কয়টা ব্যাচের পরীক্ষা হয়েছে, সবগুলো ব্যাচের হয়তো হতে পারেনি, কেউ অটো পাস পেয়েছে বা কারো হয়তো হাফ সিলেবাস, শর্ট সিলেবাস, এটসেট্রা, যতটুকুই হোক যা হোক আপনি ওই কোয়েশ্চেনগুলো একটু প্র্যাকটিস করেন না। বা 2020 সাল পর্যন্ত আপনি কমফোর্টেবল না এই কোয়েশ্চেনগুলো সলভ করতে, আপনি আর একটু বেরিয়ে চলে আসেন। আপনি 2017 আছে, 18 বোর্ড আছে, তাই না? আপনি এখান থেকে 2015 থেকে তাহলে শুরু করেন, 2015 থেকে শুরু করতে পারেন। এই যে বিগত যে 10 বছরের প্রশ্নটা রয়েছে, 10 বছরের প্রশ্ন নিয়ে আপনি বসেন না, ওইখান থেকে যদি আপনি সলভ করতে পারেন তাহলে অ্যাটলিস্ট 20-30%, এটা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে। যেমন ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারে আপনি সর্বোচ্চ হয়তো 30 বা 40% কমন পেতে পারেন। বাংলার ক্ষেত্রে আবার দেখা যায় 80%ই আপনি কমন পেয়ে যাবেন গ্রামাটিক্যাল সাইডে, রিটেন সাইডে হয়তো কমন পাওয়া যায়। তাহলে এখান থেকে অ্যাটলিস্ট আমি আশা করতে পারি যে আমি 30% মতো আমি কমন পাবো। সো অ্যাবোভ অল আপনার 80% নম্বর লাগতেছে কত? আপনার লাগবে এ প্লাসের জন্য 80% নম্বর। সেখান থেকে আপনি কি করলেন? 30% এখানে এনশিওর করে ফেললেন, আর মাত্র 50% নম্বর কি আপনি কভার করতে পারবেন না? বাদ বাকি যে কর্নারগুলো রয়েছে, তখন কি হয়? আপনার এ প্লাস পাওয়ার যে জার্নিটা বা ইকুয়েশনটা আরও বেশি সহজ হয়। বা আমি যেটা বলেছি 95% মার্ক, এখান থেকে আপনি অলরেডি কি 30% মার্ক সিকিউর করে ফেলেছেন। এখন শুধু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে যে রিপিটেশন হবে আর আমি সেটা ঢালাওভাবে কি করব, উগলে দিয়ে আসবো পরীক্ষায়, এমনটা নয় তো। আমাকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। বিভিন্ন যেমন নটরডেম কলেজে, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ রয়েছে, বিভিন্ন জেলা স্কুলগুলোর প্রশ্ন রয়েছে, একটু সলভ করেন না। ডিফারেন্ট অ্যাঙ্গেলে প্রশ্ন করার চেষ্টা করতেছে রেসিডেন্সিয়াল মডেল কলেজ বা বিভিন্ন কলেজগুলো, ওই কলেজের প্রশ্নগুলো একটু সলভ করুন নিজে নিজে। অ্যান্সার তো আপনার কাছে আছে, এমন নয় তো প্রশ্ন আমাকে দিয়ে বলছে যে আপনি অ্যান্সার বানিয়ে দিন না। নতুন নতুন যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাজারে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক, বিভিন্ন যে কোনো অর্গানাইজেশন হতে পারে, আপনি কোয়েশ্চেনগুলো একটু সলভ করার চেষ্টা করেন। ওকে, সো আমরা কি করব? আমরা প্রতিদিন প্র্যাকটিস করব, হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা, আপনি যতটুকু কমফোর্টেবল ততটুকু সময় নিয়ে প্র্যাকটিস করেন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স প্লাস ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো, ওই টপিক ধরে ধরে আমি প্র্যাকটিস করব। ফোকাস অন উইক এরিয়াজ। সবচেয়ে ভালো যে স্টুডেন্ট রেজাল্ট করে থাকে আর কি, সেই স্টুডেন্টের কাছে যদি আপনারা গিয়ে শোনেন, তাহলে সে সর্বপ্রথমে যেটা আপনাকে সাজেস্ট করবে যে তোমার দুর্বলতা কোথায় রয়েছে। দ্যাট মিনস আপনার যেই কর্নারে উইকনেস রয়েছে সেই কর্নারের উপরে তো আপনাকে কাজ করতে হবে। একটা বাড়ি আপনি নির্মাণ করতেছেন, ভিতের যেই পাশটা একটু দুর্বল সেই পাশেই তো আপনাকে বেশি বেশি করে কি করতে হবে? ঢালাই দিতে হবে, হবে না? তো আপনার প্রিপারেশনের ক্ষেত্রে যতগুলো সাবজেক্ট রয়েছে তার মধ্যে যেই সাবজেক্টটাতে আপনি সবচেয়ে বেশি উইক, বা যে সাবজেক্টের যে কর্নারে বা যে চ্যাপ্টারে আপনি সবচেয়ে বেশি উইক, সেইটার উপর আপনি আরেকটু কাজ করেন না, সেখানে আপনি আরেকটু মেরামত করার চেষ্টা করেন, নিজেকে একটু ডেভেলপ করেন। কত সোর্সেস রয়েছে, এআই রয়েছে, ইনস্টিটিউশনস রয়েছে, টিচার্স রয়েছে, মেন্টরস আছে, কত কিছু। আপনি জাস্ট হেল্প নেন তাদের কাছ থেকে। এখানে একটু কি করতে হবে? এখানে একটু আউট যেই সোর্সেস রয়েছে, রিসোর্সেসগুলো, সেগুলো সহায়তা নিতে হবে। এটা নেওয়ার জন্য তো এটা জাস্ট ফ্রি, এটা তো আপনার জন্য কোনো জায়গায় পেইড না আশা করি আর কি। এটা আপনি অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যেই চ্যাপ্টারে যেই জায়গাটা উইকনেস আছে সেই জায়গাটা বারবার করে রিভিশন দেন, এরপরও প্রবলেম সলভ না হলে আবারও সেখানে এক্সট্রা এফোর্ট দিয়ে যেতে হবে। ওকে, যতক্ষণ না পর্যন্ত এই উইকনেসের চ্যাপ্টার আমি ক্লোজ করতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমি যেই চ্যাপ্টার পারি ওই চ্যাপ্টার আমি আর রিভিশন দেব না। এটা মনের মধ্যে গেঁথে রাখতে হবে। ওকে, আচ্ছা, একদম লাস্টলি এই 4টে স্টেপ যে ফলো করলেন, এইটার উপরে আপনি কনসিস্টেন্সি ধরে রাখতে পারতেছেন কিনা, সেটাই হচ্ছে আপনার কি গেম চেঞ্জার, বা এটাই ডিটারমাইন করে দেয় যে আপনি এক্সামে কত % নম্বর অ্যাটেন্ড করতে পারছেন। এই 4টা মেথড বা এই 4টা যে ট্রিক্স আপনি ফলো করলে চললেন, আপনি 95% ইজিলি পেয়ে গেলেন। কিন্তু আপনি শুধু 1 মাস, 15 দিন, 10 দিন ফলো করবেন আর বলবেন যে আমার তো হয়ে গিয়েছে, তাই না? না, কনসিস্টেন্সিটা থাকতে হবে লাস্ট ডে পর্যন্ত, আপনার পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এবং সস্তা মোটিভেশন আছে, কিছু কিছু ইনস্টিটিউশন আছে, কিছু কিছু আপনার ইনফ্লুয়েন্সার আছে, তারা আপনাকে অনেক সস্তা মোটিভেশন দিবে। এই সস্তা মোটিভেশনের দিকে যাওয়া যাবে না। বি রিয়েলিস্টিক, বাস্তবতার বুঝতে শিখুন, তাই না? ওই যে কি বলে যে কল্পনার জগতে ওই নৌকায় ভাসা যাবে না। বোঝা গেছে? আজকে একটা মোটিভেশন দেখলেন, প্রেমে ছ্যাঁকা খেয়ে একটা ছেলে, ওয়াও কি সুন্দর একটা কামব্যাক দিয়েছে, তার মানে কি আপনি এখন একটা প্রেম করবেন, ছ্যাঁকা খেয়ে তারপর কামব্যাক দিবেন নাকি সবাইকে দেখার দেওয়ার জন্য যে দেখো প্রেমিকার ছ্যাঁকা খেয়ে আমি কত সুন্দর, কি বলবো, আগুন ঝড় একটা রেজাল্ট করেছি? না, এগুলো করার দরকার নেই ভাই। এই রিলসে দেখাবে যে লাস্ট সময়ে 15 ঘন্টা 20 ঘন্টা করে না পড়লে কোনো ফলাফল না। আর 15-20 ঘন্টা কোন ছাগল পড়ে রে ভাই? 8-10 ঘন্টা পড়লেই মানুষ বাংলাদেশে জিপিএ 5 পড়া একদম ইজিলি পাওয়া যায়। জাস্ট কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, আলগা মোটিভেশনে গা ভাসানো যাবে না। ওকে, সো আশা করি আমি আপনাদের সামনে একটু ক্লারিফাই করার চেষ্টা করেছি।
আশা করি পারছি যে আপনাদের কাছে ক্লিয়ার করার যে এই স্টেপসগুলো আমি কিভাবে ফলো করব। সময় আছে খুবই সামান্য, এইচএসসি 2026 মাস আপনাদেরকে বলছি আর কি, জাস্ট খুবই সামান্য সময় আছে, চোখের পলকে দেখতে দেখতে সময়টা কেটে যাবে। এই সময়টা দয়া করে রিলস দেখবেন না, বেশি স্ক্রলিং করবেন না। সারা বছর তো এগুলো করছেন, এগুলো এখন একটু বাদ দেন। এগুলো বাদ দিয়ে আমি যে 5টা ট্রিক্সের কথা বললাম, এই ট্রিক্সগুলো আপনি ফলো করেন। এরপরে এক্সামে যখন রেজাল্ট দিবে, তখন যদি আপনি 95% স্কোর না করতে পারেন, তখন আপনি আমাকে জানাবেন যে স্যার এই মেথডগুলো তো আমি প্রপারলি ফলো করেছি, তারপর আমি এত পার্সেন্টেজ নম্বর কেন পাইনি। তখন আমি আপনার সাথে কি করব, কথা বলবো। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা রইল।